প্রায় 1 মাস হতে যাচ্ছে। 1 মাস ভাবুন, বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা বসে আছেন ন্যায় বিচারের জন্য। যোগ্য অযোগ্য, 31শে ডিসেম্বরের পর কি হবে তাদের ভবিষ্যৎ তারা কেউ জানেন না। কোন শিল্প প্রফেশন চেঞ্জ করতে হবে, পরিবারকে কি উত্তর দেবেন? যা যা কমিটমেন্টস থাকে প্রতি মাসে, ইএমআই কমিটমেন্ট থেকে শুরু করে বাদবাকি সব বাজেট কিভাবে হবে, বৃদ্ধ বাবা মার ওষুধ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে কিভাবে হবে, কিভাবে চলবে দিন, তারা কিন্তু জানেন না। এই 1 মাসে অনেক কিছু তারা পেয়েছেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা বসে আছেন, পুলিশের লাঠি পেয়েছেন। আপনাদের মনে থাকবে সেই রুবির ঘটনা এবং বিকাশ ভবনের ঘটনা আপনারা দেখেছেন। এবং এই অনুষ্ঠান আপনারা নীতি নির্ণয়ন আর দুর্নীতি আর একটি পর্ব দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই অনুষ্ঠানে আগেও কিন্তু আমরা দুটো অনুষ্ঠানে একজন শিক্ষক একজন শিক্ষিকা অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে আমরা এনেছিলাম। প্রচুর মানুষজন আপনারা দেখেছেন সেই অনুষ্ঠান টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায়, এবং আমাদের বলেছেন, আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। তাই জন্য আজকের এই নীতি নির্ণয়ন আর দুর্নীতিতেও আমরা চাকরিহারা এমন একজন শিক্ষককে আপনাদের সামনে নিয়ে এসেছি, যাকে আপনারা দেখবেন এই পর্বে, যার থেকে আপনারা জানবেন, অনেক কিছু জানাবেন, তাদের ভবিষ্যতের কী পরিকল্পনা, কি ভাবছেন, মানসিকভাবে কি অবস্থায় আছেন তারা, সবটাই আপনাদের জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব তথ্য তুলে দেওয়ার জন্য। আপনার সঙ্গে পরিচয় করে দেবো। আমার বাদিকে বসে আছেন শাহানি নাজনীন, চাকরিহারা শিক্ষিকা শাহানি নাজনীন, বারুইপুর গার্লস হাই স্কুলের ইংলিশের শিক্ষিকা। শাহানি, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে এবং ট্রাইব টিভি বাংলা স্টুডিও আরও স্বাগত জানাবো, এবং আপনার মানসিক অবস্থা এবং আগামী দিনের কি আপনারা করতে চলেছেন সবটাই আমরা জানি, দেখেছি, দেখব। দর্শকদেরও কিন্তু অনেক রকম প্রশ্ন যে আপনাদের ভবিষ্যৎ 31শে ডিসেম্বরের পর যোগ্য অযোগ্যদের জন্য নতুন ডিপার্টমেন্টে রাজ্য সরকারের চাকরির জন্য বলা হয়েছে, কি বলবেন? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া নেব প্রথমে। আচ্ছা, নমস্কার সকলকে। আমাদের এই চরম সংকটময় মুহূর্তে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি আসছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে, আমাদের বিভিন্ন প্রতিনিধিদের এবং আমাকেও এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই পরিস্থিতিটা আপনারা যে সব জনসমক্ষে তুলে ধরার একটা সুযোগ করে দিচ্ছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে। এবার আসি আমাদের প্রসঙ্গে। মানসিক অবস্থা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না স্যার, কারণ শারীরিক যে পানিশমেন্ট সেটা তো আমরা মেজার করতে পারি, কতটা রক্ত ঝরলো, কতটা আহত হলো, কতটা ক্ষত হলো, বিক্ষত হলো, এই জিনিসগুলো তো আমরা সহজে চোখে দেখতে পাই। কিন্তু মানসিক যে যন্ত্রণাটা, প্রত্যেকটা মুহূর্ত যে মৃত্যু যন্ত্রণার সাথে আমরা লড়ছি, ছটফট করছি, দিশেহারা হয়ে ছুটছি যে কোথায় গেলে আমরা ন্যায় বিচার পাবো। কারণ আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতির সাথে আমরা যুক্ত নই কোনোভাবেই। শুধুমাত্র ওই 240 টাকা দিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করতে হয়েছিল, এর বাইরে আমরা কোথাও কোনো টাকা দিইনি বা কোনো রকম দুর্নীতির সাথে আমরা হাত মেলাইনি। তারপরেও দুর্নীতি হয়েছিল, সেটা করা হয়েছিল দুর্নীতি সরকারের পক্ষ থেকে বা পার্টির পক্ষ থেকে, তৃণমূল পার্টি এবং আরও অনেকে হয়তো ছিলেন। আমাদের পক্ষে সেটা সবটা জানা সম্ভব নয়, কিন্তু আমরা জানি এটুকুই যে আমরা কোনো দুর্নীতি করিনি। তাহলে আজকে আমাদের চাকরি চলে যেতে বসলো। এই যে বিনা কারণে শাস্তি, এই শাস্তিটা মানে এই যে যন্ত্রণাটা না, সেটা হয়তো যাদের সঙ্গে হয়নি তারা বুঝতে পারবে না। অনেকেই মানে আমাদেরকে দেখছে, বিভিন্ন রকম কমেন্ট করছে, মানে তারা হয়তো সঠিক কারণটা জানেও না যে আমরা কি কারণে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, কেন আমরা আন্দোলনগুলো করছি। কেউ তো শক করে পড়ে থাকে না রাস্তায়। এই গরমের মধ্যে তীব্র ঠান্ডাতেও কেটেছে, এখন গরমেও কাটছে। এবং শুধু শারীরিক কষ্ট নয়, এটা এই মানসিক কষ্টের মধ্যে আমরা যে কী রকমভাবে দিশেহারা হয়ে যাচ্ছি যে আমরা কোথায় গেলে পথ পাবো। আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা ছুটলাম, আশা করেছিলাম সেখানে ন্যায় বিচার পাবো, কিন্তু সেখানেও আমরা দেখলাম যে
কোনো অলৌকিক শক্তিই হয়তো মানে রাজনৈতিক কোনো একটা প্রেক্ষাপট থেকে আমাদেরকে নিয়ে হয়তো খেলা করা হচ্ছে, এটা আমাদের বিশ্বাস। কারণ সেগ্রিগেশন হয়ে গেছে, যেটা নিয়ে মূল চর্চিত বিষয় ছিল যে সেগ্রিগেশন পসিবল কি না, কিন্তু সেখানে সেগ্রিগেশন হয়ে গেছে। ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই লিস্ট যেটা জমা দিয়েছে, কিন্তু সেটা মানা হলো না। সেটা আমাদের ওএমআর যেগুলো পাবলিশড হয়েছিল সেটা কিন্তু মানে সিবিআই এর ওই লিস্ট, সেই তথ্য কিন্তু মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টে। তারপরেও অযোগ্যদের আলাদা করা হলো, কিন্তু সেখান থেকে যোগ্যদের আলাদা করা হচ্ছে না বলবো, যাচ্ছে না বলবো না, আলাদা করা হচ্ছে না। এবং এই পরিস্থিতিতে যে প্রত্যেকটা মুহূর্ত, যে তাহলে আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা মানে যোগ্য, আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নই, আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের অন্তত 17 থেকে 18 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে। সেই ভেরিফিকেশনগুলো করেছে কারা? শিক্ষা দপ্তর এবং যে সংস্থাগুলো আছে আমাদের নিয়োগ অথরিটি, তারা আমাদের বিভিন্ন রকম পুলিশ ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ পুলিশ পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত তথ্য নিয়ে তারপরে, এবং একবার নয় একাধিকবার আমাদের পরীক্ষার চাকরির আর কি 3 বছর পরে, তারপরেও কিন্তু আমরা ডিআই অফিসে পুনরায়, যখন আমাদের হাইকোর্টে মামলাটা চলছিল, তখন কিন্তু সবার ওই নথি খুঁটিয়ে দেখার জন্য আবার একবার জমা দিতে বলা হয়। এবং আমরা উইথ এইচএম আমাদের প্রত্যেকটা স্কুলের যারা ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের প্যানেলের, তারা এবং এইচএমকে নিয়ে আমরা কিন্তু সেই তথ্য কিন্তু আমরা আবার পুনরায় জমা দিয়ে আসি। তাহলে এতবার ভেরিফিকেশন করা হলো, সেগুলো যাবে কোথায়? তার অথেন্টিসিটি কোথায়? আমাদের ওএমআর সেটাও পাবলিশড, সবাই দেখতে পাবে, সেখানে আমাদের সিগনেচার আছে, আমাদের যে ইনভিজিলেটর ছিলেন তার সিগনেচার আছে। সুতরাং আমাদের এর থেকে বড় প্রমাণ আর কি দেব যে দেখুন আমি যোগ্য, আমি সাদা খাতা বা র্যাঙ্ক জাম করা সেরকম কোনো ক্যান্ডিডেট নই, বা কাউকে টাকা দিয়ে আসিনি, কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নই, আমরা আর কিভাবে প্রমাণ দেব? বেশ শাহানি, আমার পরবর্তী প্রশ্ন থাকবে, যে মানসিক অবস্থায় আপনি যা শেয়ার করলেন আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই আমরা আগেও যারা এসেছিলেন আপনাদের যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সাথে কথা বলেছিলাম। আমি যেটা জিজ্ঞেস করবো শাহানি, স্কুলে এখন তো স্কুল খুলে গেছে, স্কুলে যাচ্ছেন, 31শে ডিসেম্বরের পর এই যে বাচ্চারা, অর্থাৎ আপনি যে ক্লাসে পড়ান, ইংলিশ পড়ান, কি হবে? তারা ম্যাম কিংবা দিদি, আমি জানি না কি বলে আপনাকে সম্বোধন করেন, সমাজ গড়ার কারিগর আপনারা, আজ 31শে ডিসেম্বরের পর আপনারা কি করবেন? যেদিন 3রা এপ্রিল আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়, তারপরে বেশ কিছুদিন আমরা আমরা যাইনি স্কুলে। 17 তারিখ আমাদের এমএ ফাইল হওয়ার পরে, তারপর যখন সুপ্রিম কোর্ট থেকে বললো যে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত যেতে পারি, তারপরে আবার স্কুলে যখন যাই, মানে প্রমাণ নেই যে আপনাদেরকে দেখাবো, স্টুডেন্টরা ছুটে এসেছিল। আমি যখন ঢুকেছিলাম মানে আমার স্কুলে, স্টুডেন্টরা ছুটে এসেছিল 2তলা থেকে নিচের তলায়, এসে আমাকে জড়িয়ে ধরলো এবং হাউমাউ করে কাঁদছে, লিটারেলি তারা কাঁদছে। এবং বিভিন্ন ক্লাসেও যখন গেছি, মানে ক্লাস আমি প্রথম দিন সেদিন আমি স্কুলে গিয়ে না, ওরা কেউ পড়েনি আর আমি পড়াতেও পারিনি। এবং ওরা যখন দেখলো যে আমি স্কুলে আবার যাচ্ছি, তার পরদিন আমার জন্য না থোকা থোকা ফুল নিয়ে এসেছিল। হ্যাঁ, আমার জন্যে একজনের বার্থডে ছিল, সে আমাকে মানে তার কেনা চকলেটটা, মানে সে পেয়েছে বা তাকে কেউ দিয়েছে, যা হবে, সে আমাকে চকলেটটা দিয়ে গেল। মানে আমি 5 to 12 আমি সবার কথা বলছি, সবার কথা বলছি। এই যে ভালোবাসাটা না, মানে ওদের ওই চোখের জল, ওরা ভীষণ ইনোসেন্ট, ওরা বুঝতে পারছে না যে কেন ম্যাম চলে যাবে, ম্যামের দোষটা কোথায়। আমি ওদেরকে বোঝাতে পারছি না যে আমি মানে যখন এই পরিস্থিতি হবে সাহানি, মানে এই যে ক্লাস 5 থেকে 12 আপনি পড়িয়ে এতদিন এসেছেন, যেটা আপনি শেয়ার করলেন সবার সঙ্গে, আপনাকে ফুল দিয়েছে, তাদের ম্যামকে অল অফ আ সাডেন একটা নির্দিষ্ট সময়ের পর, সময় তো লাফিয়ে চলে, ম্যাম স্কুলে নেই, তাদের মনে তো প্রশ্ন আসবে, আপনার যোগ্যতা নিয়ে তাদের মনে প্রশ্ন আসবে যে আজ ম্যাম কেন নেই। কিভাবে দেখছেন? মানে এর কোনো জাস্টিফিকেশন কিংবা এর কোনো ক্লারিফিকেশন কি আপনার কাছে আছে? এখনকার বাচ্চারা না স্যার যথেষ্ট ম্যাচিওর। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে জিনিসটা হচ্ছে না, ওরা কিন্তু সেটা সম্পর্কে সম্পূর্ণ অবগত। তারা জানে যে পশ্চিমবঙ্গে ঠিক কী চলছে, তাই তাদের ক্ষোভটা কিন্তু কম নয়। তারাও কিন্তু রেগে আছে যে কেন এরকমটা হবে, কেন ম্যামকে চলে যেতে হবে, ম্যাম তো কোনো দোষ করেনি, এটা কিন্তু ওরা জানে। সুতরাং ওদেরকে আমার বুঝিয়ে বলা দরকার নেই। শুধু খুব খারাপ লাগে যে ওদেরকে যদি আর না দেখতে পাই, এই যন্ত্রণাটা না, ওই যে কিছুদিন যায়নি 3রা এপ্রিলের পর থেকে 17 তারিখ পর্যন্ত,
তো মানে ওই কিছুদিন না দেখতে পেয়েই যেন মনে হচ্ছিল সেই মাকে সন্তানের কাছে না যেতে দিলে জোর করে যদি টেনে রাখা হয় যে কষ্টটা, না সেই রকম একটা কষ্ট ফিল করতাম রাত্রে শুয়ে পড়ে, খুব কান্না পেত তখন যে ওদেরকে দেখতে পাবো না, এরকমটা মনে হতো আর কি। তারপর যাই হোক, এখন 31শে ডিসেম্বর পর্যন্ত আবার মানে যাচ্ছি আর কি স্কুলে, তারপরে কি হবে স্যার জানি না। বেশ শাহানি, সেই দিনের ঘটনা দর্শকরা সবাই দেখেছেন, যেদিনকে আপনারা বিকাশ ভবন অভিযান করলেন এবং পুলিশের রাত্রিবেলায় অ্যাকশন প্রত্যেকে দেখেছেন। সেখানে তৃণমূলের এমএলএও ছিলেন, সব্যসাচী দত্ত গেছিলেন সেখানে। আমি যেটা জিজ্ঞেস করবো শাহানি, সেই অভিজ্ঞতা যেখানে পুলিশ আপনাদের লাঠি মেরেছে, আপনারা পুলিশকে ফুল দিয়েছেন, কি বলবেন? আমাদের পুলিশ প্রশাসন তাদের কাজ কি আমরা সবাই স্পষ্টভাবে জানি, যে তারা অন্যায়গুলোকে রোখার জন্যে, দুর্নীতি, অন্যায় বা যা কিছু ক্রাইম হচ্ছে সেইগুলোকে প্রতিহত করাই হচ্ছে পুলিশের কাজ। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, সেই ট্রেন্ডটা বোধহয় একদম পাল্টে গেছে। এখন পুলিশ মানে যারা অপরাধী, মেনলি অপরাধী, এই অপরাধীটা শুধুমাত্র একটা শব্দ নয়, মানে ওই অপরাধের সঙ্গে জড়িত যত ব্যক্তি, সেটা নেতা হতে পারে, ক্ষমতাবান একজন ব্যক্তি হতে পারে, বা মন্ত্রীর পর্যায়ে থাকা বা এরকম ধরনের শ্রেণীর যারা মানুষ আছে, তারা জানে তারা অপরাধী, ক্রাইম করছে, তারা কিন্তু সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং কখনো কখনো সাহায্যকারী হিসাবেও কাজ করছে এবং বলছে কি আমরা আমাদের ডিউটি করছি। আবার উল্টো দিকে যখন আমরা এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন রাস্তায় নেমে আমাদের মৌলিক অধিকার, আমাদের কনস্টিটিউশনাল রাইট এটা যে আমরা আমাদের প্রতিবাদ আমরা জানাতে পারি, যদি আমরা বঞ্চিত হই বা কোনো রকমভাবে অন্যায় হয় আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি, এটা আমাদের অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা রাস্তায় নামছি প্রতিবাদ করতে, সেই অধিকার কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। তারাও তো কনস্টিটিউশনের লোক, তাদের মনে হয় তারা সেই সংবিধানের চ্যাপ্টারগুলো ভুলে গেছে, পুলিশে আসার আগে সেই চ্যাপ্টারগুলো ওদের পড়া উচিত ছিল। আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাদের উপরে শুধুমাত্র আন্দোলন করার জন্যে আমাদের হাতে না কোনো অস্ত্র ছিল, না কোনো লাঠি ছিল, ইভেন একেবারে কিছুই ছিল না, আমরা পুরোপুরি নিরস্ত্র, আমাদের উপরে লাঠিপেটা, লাথি এবং খুব খারাপ খারাপ কথাও পর্যন্ত বলা হচ্ছে। এবং আন্দোলন হচ্ছে যখন, তখন আমাদেরকে কুকুর বিড়ালের মতো করে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন সেই বিড়াল বা মানে বাড়ির বিড়াল যখন দুষ্টুমি করে তখন কি হয়, বাড়ির লোকজন বস্তায় বেঁধে নিয়ে গিয়ে বাইরে গিয়ে ছেড়ে দিয়ে আসে না, আমাদের সাথেও সেরকম করা হচ্ছে, আমাদের বিভিন্ন থানায় ছেড়ে দিয়ে আসা হচ্ছে, আটক করে রাখা হচ্ছে। ইভেন সেই লিমিটটাও ছাড়িয়ে গেছে। যখন আমাদের অর্ধনগ্ন মিছিলের একটা আন্দোলন ছিল, সেদিন চিরুনি তল্লাশি শব্দটা মনে হয় কম হয়ে যাবে, শিয়ালদা থেকে আমাদেরকে মানে খুঁটে খুঁটে শপিং মলের ভেতর থেকে কিছু স্যার খাচ্ছিলেন, তাদেরকে সেই খাওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের খাওয়া শেষ হলে ধরে টেনে নিয়ে চলে গেছে। একজন ম্যাডামকে বাথরুমের ভেতর থেকে টেনে নিয়ে আসছেন। এইভাবে তখন কিন্তু শুরু হয়নি, আন্দোলন শুরুও হয়নি। আন্দোলন করা তো আমার অধিকার, আমি করতে পারি, আইন ভঙ্গ করিনি যে ওনারা ওনাদের অ্যাক্টিভিটি দেখাবেন, কিন্তু আমাদের আন্দোলন শুরুই হয়নি, তখন থেকে আমাদেরকে তুলে নিয়ে প্রিজন ভ্যানে করে আমাদের বিভিন্ন যে যোদ্ধা সহযোদ্ধা যারা আছেন, বিভিন্ন টিচারদেরকে তুলে নিয়ে গেলেন, কারণ আন্দোলনটা ওনারা করতে দেবেন না। এই যে পুলিশের এই হাইপার অ্যাক্টিভিটি, আমার একটাই ক্ষোভ যে এই অ্যাক্টিভিটিটা যদি ওনাদের প্রফেশনের সাথে যেটা মানানসই, যে দুর্নীতিকে রোখা, অন্যায়কে রোখা, এই কাজে যদি ওনারা ব্যবহার করতেন, তাহলে যখন দুর্নীতিটা হয়েছিল ওনারা যদি ওই তৎপরতা যদি দেখাতেন, তাহলে পশ্চিমবঙ্গের হালটা হয়তো, পশ্চিমবঙ্গের দৃশ্যটা মানুষ অন্যরকমভাবে দেখতো, এতটা দুর্দিনের মধ্যে পড়তে হতো না। সুতরাং পুলিশের কাছ থেকে, পুলিশের প্রতি যে সম্মান, পুলিশের যে ওদের যে ইউনিফর্ম, যে সম্মানটা ছিল, বিশ্বাস করুন আমি পার্সোনালি দুঃখিত এটা বলতে, যে আমার এখন ঘৃণা আসে দেখতে। বেশ শাহানি, 3টে প্রশ্ন করব। আমি জানি আপনার মানসিক অবস্থা যা, এই প্রশ্নকে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু দর্শকদের জন্য, সবার জন্য, আপনার যারা কলিগস আছেন তাদের জন্য এটা খুব দরকারি। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন করব, আবার পরীক্ষা দেবেন? কারণ সরকার বলছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন পরীক্ষা দিতেই হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রিভিউ পিটিশন থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন? 3য় প্রশ্ন, আজকে আপনার বাড়ি, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার স্টুডেন্টস, আপনার কলিগস, কি উত্তর দেবেন? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন যে পরীক্ষা আবার দেব কিনা, আমাদেরকে বাধ্য করা হচ্ছে পরীক্ষায় বসার জন্যে, কিন্তু আমার এখানে উত্তর হচ্ছে পরীক্ষা কেন দেব।
আমি তো অন্যায় করিনি, তাহলে পরীক্ষা কেন দেব? বিশ্বাস করুন আমি এখনও পর্যন্ত নোটিফিকেশানটাও দেখিনি, গেজেটও দেখিনি, কারণ আমি এই পরীক্ষায় বসার জন্যে মানে একেবারেই প্রস্তুত নই, মানে আমি মানসিকভাবে প্রস্তুত নই। এটা আমি একবারও বলবো না যে আমি পরীক্ষা দিলে পাশ করতে পারবো না, বা সেই জন্য আমি পরীক্ষা এগোতে চাইছি না। আমি পরীক্ষা দিতে পারি, পরীক্ষায় পাশ করতে পারি, কিন্তু আমার যেটা অসুবিধা সেটা হচ্ছে আমি পরীক্ষায় কেন বসবো। দেখুন, পড়াশোনায় হচ্ছে আমাদের কাজ, এই পড়াশোনা আমাদেরকে করতে হয় এবং এইটাই আমাদের লাইফ, এই পড়াশোনাটাই আসে। এর বাইরে কিন্তু আমরা অন্য কোনো কাজে বা প্রাইভেট সেক্টরে বা বিউটি পার্লারে গিয়ে বা শপিং মলে গিয়ে এই সমস্ত কাজকর্ম কিন্তু করার মতো মানসিকতা বা সেই মানে কি বলবো অ্যাবিলিটি আমাদের নেই। আমরা এই পড়াশোনাটাকেই সম্বল করে বেঁচে থাকি। সুতরাং পড়াশোনা করার ভয়ে যে পরীক্ষা দেব না, এই কথাটা কিন্তু আমি বলতে চাই যে এই কথাটা কিন্তু একদম ভুল। কারণ এখন আমাদেরকে এই পড়াতে গেলেও কিন্তু আমাদের রীতিমতো চর্চার মধ্যে থাকতে হয়, পড়াশোনা আমাদের কিন্তু করতে হয় অলমোস্ট মোটামুটি প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে আমরা করি, সেটা ভালোবেসেই করি, কিন্তু এখনও পড়াশোনা করতে হবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেই পড়াশোনা আমি সব জানি বলে আমি আবার পরীক্ষা দেব? আমার প্রশ্নটা ওইখানে যে এটা একটা সম্মানের প্রশ্ন। আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও আমার চাকরি চলে গেছে এবং সেই দুর্নীতিটাকে এখন হয়তো হাত ধুয়ে মুছে উঠতে চাইছেন, সেই জন্য আমাদেরকে বাধ্য করা হচ্ছে আবার যে পরীক্ষায় আমরা বসবো। কেন বসবো আমরা? সেই পরীক্ষায় যদি বসতেই হয় তাহলে আপার লেভেলের বা অন্য কোনো সেক্টরে আমি পরীক্ষার জন্য বসবো, এই সেক্টরের জন্য আমি আর পরীক্ষা দিতে একেবারেই প্রস্তুত নই। বেশ, দ্বিতীয় প্রশ্ন আমি করেছিলাম রিভিউ পিটিশন সংক্রান্ত। রিভিউ পিটিশন থেকে কি এক্সপেক্ট করছেন? রিভিউ পিটিশন, দেখুন এখানে একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। আমি জানি মহামান্য যে সুপ্রিম কোর্ট, আমরা তার এগেনস্টে কথা বলতে পারি না, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, আইনের বিরুদ্ধে কথা বলতে পারি না, কিন্তু আমার সুপ্রিম কোর্টের প্রতি ক্ষোভ নেই, বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ নেই, আইনের প্রতি ক্ষোভ নেই। ক্ষোভ আছে এই জিনিসগুলো যারা হ্যান্ডেল করছেন আর কি। যদি সেখানেই কোনো অযোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, যেখানে সুপ্রিম কোর্টে যিনি বসছেন তিনি তো একজন মানুষ, তো সেই মানুষ যদি কোনো কারণে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যান বা তিনি তার যেটা ওনার থাকা দরকার, যে অ্যাবিলিটি বা যে স্বচ্ছতা তার থাকা দরকার, সেইটা যদি তিনি না দেখাতে পারেন। আজকে সুপ্রিম কোর্টে যে আমাদের এই খান্না এবং সঞ্জয় স্যারের এতে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার স্যারের যে এজলাসে যে আমাদের এতদিন ধরে চললো, মানে এতদিন বলবো না, মানে খুব কম সংখ্যক, মানে মাসে কিন্তু 2-3টে করে হেয়ারিং হয়েছে। ঠিক আছে, আমাদের সমস্ত কথা শোনা হলো, আমাদের পক্ষ থেকে যা কিছু বলার ছিল সেগুলো বলা হলো। আমাদের অন্যায় নেই তো, সুতরাং আমাদের বেশি গলা ফাটানোর জায়গা নেই এখানে। তারপরে উনি বারবার জোর দিলেন যে সেগ্রিগেশন পসিবল কিনা, এবং সিবিআই সেই তথ্য জমা দিয়েছেন। ঠিক আছে, সেটা নিয়ে যে উনি মানেননি সেটাও কিন্তু না। হ্যাঁ, এবং উনি কিন্তু এটাও স্বীকার করেছেন যে সিবিআই যে লিস্ট যে আমাদের মিরর ইমেজ, মানে যেটা আমাদের কপিগুলো উদ্ধার করা হয়েছে, ওনাদের হার্ড ডিস্কে যেগুলো পাওয়া গেছে সেগুলো যে অথেন্টিক, সেটাও কিন্তু উনি স্বীকার করেছেন। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে সেগ্রিগেশন মেনে নিয়েও উনি সেগ্রিগেটেড করলেন কীরকমভাবে, শুধুমাত্র ওই টেন্টেড যারা তাদেরকে, আর বাকিদেরকে উনি বলছেন যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। হোয়াট ইজ দ্যাট? রাইট, হোয়াট ইজ দ্যাট? মানে এরকম কোনো মানে সন্দেহের, আমরা একটা কথা শুনেছি বেনিফিট অফ ডাউট। সেই বেনিফিট শব্দের অর্থ কি? লাভ, সুবিধা, তাই তো? তো বেনিফিট অফ ডাউট, এই ডাউটের ভিত্তিতে উনি লাভ বা বেনিফিট তো কিছু করছেন না, উনি সবাইকে লুজ করে দিচ্ছেন এখানে, মানে সবাইকেই মানে পানিশমেন্ট দিচ্ছেন। এটা কি ধরনের মানে সংবিধানের কীরকম ধারার মধ্যে পড়তে পারে? একটা দুর্নীতি হয়েছে, ঠিক আছে, আমাদের রাজ্য সরকারের আন্ডারে হয়েছে, সমস্ত কিছু মেনে নিলাম, করেছেন যা করেছেন ভুল করেছেন ডেফিনেটলি, কিন্তু এইটা বাছাই করার যে উপায় ছিল না তা তো নয়। চাল কাঁকর বারবার বলছে আলাদা করা যায়নি, আলাদা করা তো হয়েছে। যদি আলাদা করতে না পারেন তাহলে আপনারা আছেন কেন? তাহলে সরকার কেন আলাদা করছে না? শাহানি, কেন সরকার কেন করবে? এটা তো সিবিআই করেছে। শিক্ষামন্ত্রী এখন মানে যোগ্য অযোগ্য লিস্ট কেন করছে না? কেন হচ্ছে না এটা? দেখুন, ওরা তো চুরি করেছে, সুতরাং আপনি ওদের থেকে না নিয়ে একটা চোরকে যদি আপনি বলেন যে আপনি কি কি নিয়েছেন ফিরিয়ে দিন বা কিছু, সে সবটা নাও দিতে পারে। তো সেখানে তার দেওয়া লিস্ট খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করি না। তার থেকে বরং যেটা সবথেকে আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই বা কমিটি, এগুলো এরা তো একেবারে ইম্পার্শিয়াল, তো তারা তো ইনভেস্টিগেট করে সেই লিস্ট জমা দিয়েছে, এবং যারা টেন্টেড কাদের মাধ্যমে টাকা দিয়েছে, মানে তাদের নাম রোল নাম্বার ধরে তাদের লিস্ট তো সিবিআই জমা দিয়েছে। তাহলে চাল কাকর আলাদা করা যাচ্ছে না
বলছে, এটা কেন বলা হচ্ছে? তো সুতরাং বাকিরা যাদের এগেনস্টে কোনো রকম দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, এবং দেখুন ইনভেস্টিগেশন কিন্তু দুবার, মানে এই বাক কমিটি এবং এই সিবিআই এরা করেছে, মানে একাধিকবার হচ্ছে, এবং সেখানে লিস্ট কিন্তু অলমোস্ট সেম। তাহলে যাদের এগেনস্টে প্রমাণ পাওয়া যাচ্ছে না তাদেরকে শাস্তি দেওয়ার একটা লজিক কি, এটাই আমরা বুঝতে পারছি না, যে আমাদের সংবিধান কি মানে এতটাই অন্যায়কে প্রশ্রয় দেয় যে এরকম আইনে বলে দিচ্ছি যে এখানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে আমি সবাইকে ক্যান্সেল করে দিলাম। দেখুন কিছুদিন আগে নিটেও তো সেখানে একটা সাংঘাতিক রকমের দুর্নীতি হয়েছিল, তো সেখানে কত সুন্দরভাবে সলিউশন করা হলো যে না এতজন মানুষের জীবন জড়িয়ে আছে এখানেও তো সেম, এবং অলরেডি আমরা 6-7 বছর চাকরি করছি, তাহলে কি করে এটা সম্ভব? আমরা এই রায় কিছুতেই মেনে নিতে পারছি না। বেশ শাহানি, আমরা প্রায় শেষের দিকে যাচ্ছি, আমি দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করব। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু মিটিং করেছিলেন এবং তিনি বলেছিলেন তার কাছে ABCDE প্ল্যান রেডি। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর উপর ভরসা কি এখনো আপনারা করছেন? রাজ্য সরকারের উপর ভরসা কি এখনো করছেন? 1 নম্বর। 2 নম্বর, অযোগ্য যারা, আগে যোগ্যদেরটা মিটিয়ে নিই তারপর অযোগ্যদেরটা নিয়ে ভাববো, এটাও রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাহলে অযোগ্যদের জন্য অন্য ডিপার্টমেন্টে রাজ্য সরকারের জব ক্রিয়েট করা হবে, বলুন। যেদিন উনি এসে বলেছিলেন আমাদের, তো সেদিন শুনেছিলাম, আমরা শুনতে এসেছিলাম যে উনি কি বলতে চান, আমাদেরকে কি বার্তা দিতে চান আমরা শুনেছিলাম। শুনে খুব বেশি যে আস্থা ছিল তেমনটা নয়, তবে একেবারে উড়িয়েও দিইনি যে হয়তো উনি দেখবেন। জানি না ওনার কাছে কি প্ল্যান ABCDE এবং লাস্ট পর্যন্ত A to Z রেডি আছে, সেই রেডির জন্যে খুব একটা একেবারে অভরসাও ছিল না, আবার ভাবলাম যে যদি কিছু করতে পারেন, আবার হ্যাঁ খুব একটা আশ্বস্তও ছিলাম না সত্যি কথা বলতে। মানে আমরা মাঝামাঝি একটা জায়গাতে, যে দেখা যাক সময় বলে দেবে যে উনি কি করবেন। হ্যাঁ, নিশ্চিন্তেও থাকতে পারিনি ওনার কথা শুনে। তারপরে যখন সময় গড়ালো, এখন দেখছি যে উনি সেই ABCDর আমরা কিছুই দেখতে পাচ্ছি না। লাস্টে আমরা দুটো দেখলাম, দুটো মানে লেটার A আর B। এটা হচ্ছে পরীক্ষা দাও, যেটা কোনো অপশন হতে পারে না, সুতরাং ওটা পুরোপুরি ক্রস, এবং বিটা হচ্ছে রিভিউ পিটিশন। এই রিভিউ পিটিশনের জন্য উনি কি করছেন না করছেন আমি জানি না। দেখুন এইটুকু আমি বিশ্বাস করি যে উনি যদি চান, এটুকু আমার পুরোপুরি, এটা আমার পার্সোনালি বলছি, বিশ্বাস যে উনি যদি চান, কারণ ওনার মতো এত বেশি মানে বুদ্ধিমতী একজন পলিটিশিয়ান আমার মনে হয় না যে আর কেউ আছে বলে আমি অন্তত দেখিনি। অনেক বেশি উনি বুদ্ধিমতী, ঠিক আছে? তো উনি যদি চান, এবং ক্ষমতাও আছে ওনার, উনি চাইলে কিন্তু উনি পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোটি টাকার প্রশ্ন হচ্ছে এটাই যে উনি চাইবেন কিনা। উনি ওই লাস্টে যদি এই কথাটা না বলতেন যে আগে যোগ্যদেরটা দেখে নিয়ে পরে অযোগ্যদেরটা দেখবো, ওইখানেই আমাদের কিন্তু সাংঘাতিকভাবে খারাপ লেগেছে। দেখুন আজকে আমাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর ওদেরকে অন্য ডিপার্টমেন্টে রেডি করা হচ্ছে। তার মানে কি এরকম একটা মনে হচ্ছে যে আমাদের সৎ মা উনি আর ওদের আসল মা, এরকমটাই মনে হচ্ছে। মানে সেই রকম ট্রিটমেন্ট পাচ্ছি আমরা। কেন পরীক্ষায় বসবো? মানে আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী আপনাদের সৎ মা এবং অযোগ্যদের আসল মা, এটা এই ন্যারেটিভটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটাই স্টেটমেন্ট কিন্তু আপনি বলেন। এটাই দেখুন স্যার, একটা কথা বলি, না বলে পারছি না। এই আমার বয়স এখন 35+, মানে অলমোস্ট 36, ঠিক আছে? আমার পড়াশোনাটাকেই না ভালোবেসেছিলাম। মানে আমি জানি যে আমাকে যদি, আমি খুব প্রত্যন্ত একটা জায়গা থেকে উঠে আসছি যেখানে শিক্ষার কালচার এখনও নেই, বর্তমানে এখনও নেই। আমি ভেবেছিলাম যে এই পড়াশোনাই এমন একটা জিনিস যেটা মানে মানুষের সব কিছু মেটাতে পারে, জ্ঞানের পিপাসা এবং জীবনের সমস্ত কিছু। এই পড়াশোনাটা না আমার কাছে কি বলবো, আমার প্রেমিকের মতো। এবং চাকরিটা হচ্ছে আমার হাজব্যান্ড, যে আমাকে খাওয়ায়, পড়ায়, ঘোরায়, সব কিছু করায়। ঠিক আছে? তো আজকে না আমি আমার চাকরিটা কেড়ে নিয়ে শুধুমাত্র আমার চাকরি হারা হলাম না, আমি সে বিধবা হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। মানে মেন্টালি আমি সেই রকম একটা, যে আমার প্রাণটা কেড়ে নেওয়া হচ্ছে। মানে এই চাকরিটা আমার লাইফের মানে সব কিছু। হ্যাঁ, মানে এমনটা নয় যে আমি খেয়ে পরে বেঁচে থাকতে পারবো না, কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার নামই তো বেঁচে থাকা নয়। প্রত্যেকটা মানুষের মানে বেঁচে থাকার একটা মানে লক্ষ্য থাকে, যে তো সে কীভাবে বাঁচবে। শুধুমাত্র খেয়ে পড়াটাই যদি জীবন হতো তাহলে তো মানে কোথায় কবে বিয়ে হয়ে যেত, মানে কোথায় থাকতাম আমি জানি না। কিন্তু ওই যে ঝুঁকতে শিখিনি,
ছোট থেকে মাথা নত করতে শিখিনি, যে মাথা উঁচু করে বাঁচবো তার জন্য পড়াশোনা করতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে, এবং তার জন্য আমি আমার লাইফটা টোটালি ডেডিকেট করে দিয়েছি আমার এই চাকরির জন্যে। এবং অনেকটা সংগ্রাম করার পর চিন্তা করুন 17 রকমের যে দুর্নীতি হলো, তো সেগুলো টপকে কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি, এবং আলটিমেটলি ঈশ্বরকে ধন্যবাদ যে আমি সেই জায়গাটা আসতে পেরেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখছি যখন যে বিনা দোষে আমাদের চাকরিটা মানে কেড়ে নেওয়া হলো, আমি অন্যদেরকেও বা কীভাবে মোটিভেট করব যে পড়াশোনা করো, লাইফে বড় কিছু হতে হবে, কিভাবে করব। মানে এই যে আমাদের এখন চরম যে পরিস্থিতিটা হলো, মানে এতটা খারাপ পরিস্থিতি, এইরকম পরিস্থিতিতে পড়ার ভয় তো মানুষজন পড়াও অনেকে করবে না, কেউ সরকারি চাকরির দিকে যেতে চাইবে না, সবাই ভাববে যে ওই টাকা দিয়েই চাকরি হবে। মানে শিক্ষার মানটা পুরোপুরি ভেঙে যাবে, মানে ভেঙে যাচ্ছে, মানে স্বাস্থ্য যাচ্ছে, শিক্ষা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে কোথায় এগিয়ে? দুর্নীতিতে এগিয়ে। এইভাবেই চলছে। এই দিন যদি চলতে থাকে, এখনো যদি মানুষজন সচেতন না হন, সবাই যদি এর বিরুদ্ধে গর্জে না ওঠেন, ইন ফিউচার ভবিষ্যতে যে পরিমাণ মানে দুর্দিন আসতে চলেছে, বিশ্বাস করুন কল্পনা করতে পারবেন না। শিক্ষা শেষ, সমাজের মেরুদণ্ড যেটা, সেটাই যদি ভেঙে যায়, তাহলে অমেরুদণ্ডীদের মতো ওই ভাতার টাকা নিয়েই মানে বেঁচে থাকতে হবে। বেশ, শেষ দিকে, একদম প্রায় শেষের দিকে আমি নাজনীন যেটা জিজ্ঞেস করব সেটা হলো যে আপনার একটু ব্যক্তিগত প্রশ্ন করি। খুব বড় স্টেটমেন্ট আপনি দিলেন যে প্রত্যেক মেয়ের কাছে কিন্তু তার স্বামী বিয়ের পর তার শ্বশুর বাড়ি, সে যে রিলিজনের হোক না কেন, আপনি আপনার চাকরিকে হাজব্যান্ডের সঙ্গে তুলনা করছেন, এবং এতটাই আপনার তার চাকরির প্রতি আপনি কমিটেড, এবং সেই চাকরি আপনার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আপনি নিজেকে বিধবা বলে উইডো হিসেবে দেখছেন। মানে এরকম স্টেটমেন্ট কিন্তু আমরা আমাদের এই শোতে আগে কোথাও কোনো দিন পাইনি, এবং যেটা আপনাদের সামনে আজ আমরা তুলে ধরলাম। আপনারা বিচার করবেন, যা লেখার আমাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখবেন। শেষ প্রশ্ন করব আপনাকে আমি নাজনীন, যে পরিবারের সদস্যদের, আমি জানি আপনি এই কথা বলতে গেলে আপনার মানসিক দৃঢ়তা দরকার, এবং ট্রাইব টু বি এই অনুষ্ঠানে এসেও আগেও যাকে আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে ফেস করছেন এই টাফেস্ট টাইম আপনার জীবনের, হয়তো কিভাবে ফেস করছেন, এবং যত ডিসেম্বর এগোবে আত্মীয় স্বজনদের কাছে কি বলবেন? মাথা উঁচু করে তো বাঁচতে চেয়েছিলাম বলে পড়াশোনা করে এগিয়ে এসেছিলাম। এখন আমি বাড়ি থেকে অন্য ডিস্ট্রিক্টে, আমি মানে উত্তর 24 পরগনাতে বাড়ি এবং দক্ষিণ 24 পরগনাতে আমার স্কুল, তো সেহেতু সেখানে থাকি। এখন স্যার সত্যি কথা বলতে আমি মা বাবার সঙ্গেও ঠিক করে কথা বলি না, মানে বলতে পারি না। আর অন্যান্য তো অনেক দূরের কথা, কারো সামনে মানে একদম আলাদা একার মতো থাকি, কাউকে ফেস করতে পারছি না। কারণ যে সম্মানটা ছিল, যেটা অর্জন করেছিলাম, সেটা বিনা দোষে কেড়ে নেওয়া হচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, যেখানে আমার সত্যি কোনো দোষ নেই। তো অন্যদেরকে আমি কিভাবে ফেস করব? মানে এখনও যদিও বা মোটামুটি এই 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপরে গিয়ে যে কি হবে মানে আমি জানি না স্যার কি হবে। প্রত্যেক দিন তো এই অস্বস্তি নিয়ে ঘুমাচ্ছি, আর সকালে যখন উঠছি তখন মনে হচ্ছে ঘুমটা বোধহয় না ভাঙলেই ভালো হতো। গুড মর্নিং শব্দটা সেই সব মানে ফিলিংটা আর আসে না। মানে মনে হয় যে মানে জীবনটা এখানেই যদি স্তব্ধ হয়ে যেত, চাকরিটা থাকতে থাকতে মনে হয় অনেক ভালো হতো। মানে প্রত্যেকটা মেয়ে যেমন চায় না স্যার যে সিঁদুর থাকা অবস্থাতেই যেন তাদের মৃত্যু হয়, সিঁদুর নিয়ে মরতে পারে, তো আমাদের মৃত্যুও যেন চাকরিটা থাকতে থাকতে হয়, কারণ সেই সিঁদুর নিয়ে মৃত্যুর সমানই হবে আমাদের। আর তারপরে জানি না ওই অসম্মানের সাথে মৃত্যুটা মানে নিতে পারবো না, হয়তো জানি না। অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল স্টেবিলিটি এখন আমরা স্বাভাবিক অবস্থাতে নেই, মানে থাকতে পারছি না। আজকে এখনও পর্যন্ত আমরা আইন তুলে নিইনি হাতে, এখনও পর্যন্ত আমরা কোঅপারেট করছি মানে শান্তিপূর্ণ মিছিল বা এই রকম ধর্ণা অবস্থান এগুলোর মাধ্যমে। কিন্তু ইন ফিউচার যদি আমাদেরকে একেবারেই শেষ করে দেওয়া হয়, তখন কিন্তু আমরা জানি না, আগুন কিন্তু হয়তো জ্বলতে পারে, হয় নিজেদেরকে জ্বালিয়ে মরবো, না হলে সব কিছু জ্বালাবো, কি হবে আমরা জানি না এখন। তবে মানে মেন্টাল পরিস্থিতি এখন আমাদের এরকম, তাই তার থেকে ভালো হবে আমাদেরকে সত্যিই গুলি করে মেরে দিলে মনে হয় আপনাদেরও মানে আপনারাও নিরাপদে থাকবেন, যারা এই ক্ষমতা চালিয়ে যাচ্ছেন, দুর্নীতিগুলো চালিয়ে যাচ্ছেন। এবং এই যে পলিটিক্স চলছে আমাদেরকে নিয়ে, ফুটবলের মতো একবার সিপিএম, একবার টিএমসি, একবার বিজেপি, এই সবাই যে নিয়ে খেলা করছেন না, এই খেলা একদিন শেষ হবে, তখন বুঝবেন যে আপনারা কতটা অন্যায় করলেন। আমি জানি না যে অভিশাপ লাগে কি না, বাট আমি মানে বলবো, আমাদের তরফ থেকে বলবো যে এটা যদি আমাদের সাথে ঠিক হয়, তো এই ঠিকটা আপনাদের সাথেও হোক, তখন বুঝবেন।
শাহানি, অনেক ধন্যবাদ আপনার। আমাদের তরফ থেকে যে মেন্টাল স্ট্রেংথ, দৃঢ়তা দরকার, ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিক, এবং আমরা প্রত্যেকে চাইবো যাতে রিজলভ হোক এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন এবং সময় শেষ কথা বলবে কীভাবে হবে। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে দেখলেন আমরা কিন্তু শাহানি নাজনীন, তিনি ধর্ণা মঞ্চ থেকে ট্রাইব টিভি বাংলা স্টুডিও আরও একজন শিক্ষিকাকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম, এবং তার অভিজ্ঞতা অনেক কিছু শুনলেন, অনেকভাবে শুনলেন, অনেক অজানা তথ্য তিনি শেয়ার করলেন। আমরা এটাই আশা করতে পারি সময় শেষ কথা বলবে যে এই সমস্যা মিটুক, এবং শিক্ষক শিক্ষিকা যারা সমাজ গড়ার কারিগর তাদের জায়গায় ফিরে যাক এবং সসম্মানে ফিরে যাক। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।